আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আমাদের আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয় নগদ প্রবাহ বিবরণী থেকে সিলেট বোর্ড 2019-এ যে সৃজনশীল প্রশ্নটি ছিল সেই প্রশ্নটি আজকে আমরা সমাধান করব, তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো দেখো, আমাদের বোর্ডে প্রশ্নটি দেওয়া আছে সিলেট বোর্ড 2019-এর প্রশ্ন উদ্দীপক, এবং এর পরের অংশে কিন্তু প্রশ্ন বলা আছে, অর্থাৎ কি আমাদেরকে করতে হবে। তো দেখো, এখানে কিন্তু তুলনামূলক আর্থিক বিবরণী দেওয়া নেই, তাই না? কিন্তু তুলনামূলক আর্থিক বিবরণী থেকে আমরা যে তথ্যগুলো পাই, অর্থাৎ কোন সম্পত্তি বৃদ্ধি পেল অথবা কোন সম্পত্তি হ্রাস পেল, সেই তথ্যগুলো কিন্তু এখানে দেওয়া আছে। তো চলো আমরা অঙ্কটি শুরু করি। দেখো, প্রথম প্রশ্নে কি বলা আছে, অনগদ লেনদেনের সমষ্টি নির্ণয় করো। তো অনগদ লেনদেন কি? তো অনগদ লেনদেন মানে হলো যেই লেনদেনগুলোর ফলে ব্যবসা প্রতিষ্ঠানের কোনো নগদ টাকার আদান প্রদান হয় না, সেগুলোকে বলা হয় অনগদ লেনদেন। তাহলে এই নগদ প্রবাহ বিবরণীতে আমাদের অনগদ লেনদেন কি কি থাকতে পারে? যে কোনো স্থায়ী সম্পদের অবচয়, অবলোপন, এগুলো কি অনগদ লেনদেন। কারণ অবচয় মানে হলো কোন একটি স্থায়ী সম্পদ ব্যবহার করতে করতে মূল্য হ্রাস পাওয়া বা মূল্য কমে যাওয়া। তাহলে এই যে আমরা একটা স্থায়ী সম্পদ ব্যবহার করলাম, এটার মূল্য কমে যাচ্ছে, তাই না? কিন্তু এর ফলে কিন্তু আমরা কাউকে নগদ টাকা প্রদান করি না, অর্থাৎ এটা একটা অনগদ লেনদেন, তাই না? একই রকম ভাবে স্থায়ী সম্পদের অবচয় এবং অবলোপন অনগদ লেনদেন। আচ্ছা, এবার আসো, আমরা যদি কোনো স্থায়ী সম্পদ বিক্রি করি, তাহলে অনেক সময় আমাদের ক্ষতি হয়। তো আমাদের যদি স্থায়ী সম্পদ বিক্রি করে ক্ষতি হয়, তার মানে কি? মনে করো 10,000 টাকার একটি স্থায়ী সম্পদ আমরা 8,000 টাকায় বিক্রি করলাম, তাহলে 2,000 টাকা ক্ষতি। কিন্তু এই 2,000 টাকাকে আমি কাউকে প্রদান করি না কিন্তু। তাহলে এই স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি, এটিও একটি অনগদ লেনদেন। এই অঙ্কের জন্য আরো কতগুলো অনগদ লেনদেন থাকতে পারে অনগদ প্রবাহ বিবরণীতে। সেটি হলো, আমরা যদি একটির বিনিময়ে অন্যটি অর্জন করি। কিরকম বিষয়টা? ধরো আমি দালান কোঠা ক্রয় করলাম, বিনিময়ে আমি কি করলাম? শেয়ার ইস্যু করলাম। আমি বন্ডের বিনিময়ে দালান কোঠা ক্রয় করলাম। এগুলোও কিন্তু এই অঙ্কের জন্য অনগদ লেনদেন। তাহলে দেখো, আমরা দেখি আমাদের উদ্দীপকে কি কি আছে অনগদ লেনদেন। উদ্দীপকে একটু চলে যাই। দেখো, প্রথমে বলা আছে নিট মুনাফা, বন্ড ইস্যু, নগদ লেনদেন, বন্ড পরিশোধ, নগদ লেনদেন, বন্ডকে শেয়ারে রূপান্তর। দেখো, আমাদের বন্ড ছিল, এটাকে আমরা শেয়ারে রূপান্তর করছি, ফলে কি হয়েছে? আমাদের শেয়ার বৃদ্ধি পাইছে, বন্ড কিন্তু কমে গেছে, কিন্তু নগদ টাকার কিন্তু কোনো আদান প্রদান হয়নি। তাহলে এটা একটা অনগদ লেনদেন। অবচয় অনগদ লেনদেন তোমরা জানো, এই যে কল কবজা বিক্রি করে আমাদের ক্ষতি হয়েছে, এই ক্ষতি হওয়ার ফলে আমরা কি কাউকে টাকা প্রদান করছি? করি নাই। তাহলে এটাও একটা অনগদ লেনদেন, ঠিক আছে? এরপর দেখো কি আছে, প্রাপ্য হিসাব বৃদ্ধি, মজুত পণ্য হ্রাস, প্রদেয় হিসাব বৃদ্ধি, এগুলো সব নগদ লেনদেন। শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, নগদ লেনদেন। সর্বশেষ আছে শেয়ারের বিনিময় দালান কোঠা ক্রয়। তাহলে আমরা যদি দালান কোঠা ক্রয় করে আমাদের দালান কোঠা বাড়লো, বিনিময়ে আমরা কি দিলাম? শেয়ার দিলাম। তাহলে নগদ টাকার আদান প্রদান হয়েছে? হয় নাই। তাহলে এটাও একটা অনগদ লেনদেন। তাহলে কয়টা পাইলাম আমরা? খেয়াল করো, বন্ডকে শেয়ারে রূপান্তর, অবচয়, কল কবজা বিক্রয়জনিত ক্ষতি, শেয়ারের বিনিময় দালান ক্রয়। তাহলে এই চারটা হলো অনগদ লেনদেন, এই চারটা অনগদ লেনদেন। দেখো আমরা কিভাবে লিখবো। দেখো, যে চারটা বিষয় আমাদের ছিল, বন্ডকে শেয়ারে রূপান্তর ছিল, তাই না? দেখো, একেবারে সবার আগেই ছিল বন্ডকে শেয়ারে রূপান্তর। এই যে বন্ডকে শেয়ারে রূপান্তর, তো এটা আমরা লিখে দিলাম। এরপর ছিল অবচয়, কল কবজা বিক্রয়জনিত ক্ষতি, আর শেয়ারের বিনিময় দালান কোঠা ক্রয়। জাস্ট শুধু বিবরণ টাকা টাকা ঘর দিয়ে চারটা লিখে দিলাম। এই যে চারটা টাকা লিখে দিবে, যোগ করে দিলেই কিন্তু অঙ্ক শেষ, ঠিক আছে? এবার দেখো, খ নাম্বার প্রশ্ন আছে, পরিচালন কার্যক্রম থেকে নগদ প্রবাহ নির্ণয় করো। তো পরিচালন কার্যাবলী হতে নগদ প্রবাহ নির্ণয় করো, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা সৃজনশীলেই থাকে। আমাদেরকে এই প্রশ্নের সমাধান করতে হলে প্রথমেই জানতে হবে পরিচালন কার্যাবলীতে কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত হয়। তো কোনগুলো অন্তর্ভুক্ত হয় তোমরা জানো। প্রথমে আমাদের নিট মুনাফা লিখতে হবে, এরপরে আরো 6টি বিষয় সমন্বয় করতে হয়। 6টি বিষয় কি কি? অবচয়, অবলোপন, চলতি সম্পদ, চলতি দায়, স্থায়ী সম্পদ বিক্রয়ের মুনাফা, আর স্থায়ী সম্পদ বিক্রয়ের ক্ষতি। এই 4টা বিষয় অন্তর্ভুক্ত হয়। তো চলো, এই 4টা বিষয় কি আছে আমরা একটু দেখে নিই। তো এগুলো সম্বন্ধে বিস্তারিত ক্লাসগুলো তোমরা যদি একটু করতে চাও, আমাদের বেসিক ক্লাসগুলো করে নিবে, তাহলে তোমাদের সুবিধা হবে। আচ্ছা দেখো, এখানে কি বলা আছে, এই যে আমাদের অঙ্ক। প্রথমে আমরা লিখে নিব নিট মুনাফা। নিট মুনাফা কত আছে দেখো, 6,31,000 টাকা। তাহলে উত্তর করার সময় তুমি প্রথমে নিট মুনাফাটা লিখে নিবে। দেখো, পরিচালন কার্যক্রম হতে নগদ প্রবাহ, নিট মুনাফাটা লিখে নিলাম 6,31,000 টাকা। এরপরে যাও প্রশ্ন দেখো, প্রশ্নে আর কি কি লাগবে আমাদের? অবচয়, অবলোপন, তাই না? তো অবচয় অবলোপন কোথায় আছে দেখো, এই যে বলা আছে অবচয়, তাহলে আমরা অবচয়টা লিখে দিব। এই যে বলা আছে কল কবজা বিক্রয়ের ক্ষতি, এটাও তো পরিচালনার অংশ, তাই না? তাহলে আমরা কল কবজা বিক্রয়ের ক্ষতি এবং অবচয়টা লিখে দিব। দেখো, এই যে অবচয় লিখে দিলাম, কল কবজা বিক্রয়ের ক্ষতি। এরপরে দেখতে হবে চলতি সম্পদ, চলতি দায় কি আছে। খেয়াল করো প্রশ্নে কি বলা আছে দেখো, প্রাপ্য হিসাব। প্রাপ্য হিসাব কোন ধরনের হিসাব?
চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ বৃদ্ধি, তাহলে চলতি সম্পদ বৃদ্ধি পেলে নগদ টাকা কি হবে মনে আছে তোমাদের? এই অঙ্কের একেবারে বেসিক নিয়ম, যেটা আমরা বেসিক ক্লাসগুলোতে বারবার পড়েছি। কিরকম কাজ করতে হয়? সম্পদের বিপরীত, সম্পদের বিপরীত, অর্থাৎ একটি সম্পদ যদি বৃদ্ধি পায় তাহলে নগদ টাকা কি হবে? হ্রাস পাবে। এবং দায়ের অনুরূপ কাজ করতে হয়, অর্থাৎ দায় যদি বৃদ্ধি পায় নগদ টাকা বৃদ্ধি পাবে, দায় যদি হ্রাস পায় নগদ টাকাও হ্রাস পাবে। তাহলে এখানে কি আছে খেয়াল করো, প্রাপ্য হিসাব বৃদ্ধি, তাহলে প্রাপ্য হিসাব কি হিসাব? সম্পদ হিসাব। তাহলে একটা সম্পদ যদি বৃদ্ধি পায় আরেকটা সম্পদ কি হবে? হ্রাস পাবে, অর্থাৎ নগদ টাকা কি হবে? কমে যাবে, তাহলে এটা আমাদের বিয়োগ করতে হবে। এরপর কি আছে? মজুদ পণ্যের মূল্য হ্রাস। তাহলে দেখো মজুদ পণ্য কি হিসাব? মজুদ পণ্য কি হিসাব? সম্পদ হিসাব, চলতি সম্পদ হিসাব। তাহলে মজুদ পণ্য এখানে কি হয়েছে? হ্রাস পেয়েছে, মানে কমে গেছে, তাহলে নগদ টাকা কি হবে? বৃদ্ধি পাবে, তাহলে এটা যোগ করতে হবে। বুঝতে পারছো? এবার আসো প্রদেয় হিসাব বৃদ্ধি। প্রদেয় হিসাব কি হিসাব? চলতি দায় হিসাব, চলতি দায়। তাহলে দায় কি হয়েছে? বৃদ্ধি পাইছে, তাহলে নগদ টাকা কি হবে? বৃদ্ধি পাবে। সহজ বিষয়, কিন্তু সম্পদের বিপরীত দায়ের সমধর্মী বা অনুরূপ। আচ্ছা, তাহলে দেখো শেয়ার ইস্যু, লভ্যাংশ প্রদান, এগুলো একটাও কিন্তু চলতি সম্পদ আর চলতি দায় নাই, তাই না? শেয়ার ইস্যু যাই হলো অর্থায়নে, লভ্যাংশ কোথায় যাবে? অর্থায়নে। তাহলে এখানে অবচয় লিখলাম আমরা, বিক্রয়জনিত ক্ষতি লিখলাম, আর এই যে প্রাপ্য হিসাব বৃদ্ধি, মজুদ পণ্যের মূল্য হ্রাস, প্রদেয় হিসাব বৃদ্ধি, এই তিনটা লিখে দিলে কিন্তু হবে। তাহলে দেখো এই তিনটা আমরা কিভাবে লিখবো খেয়াল করো। দেখো আমরা লিখে দিব প্রাপ্য হিসাব বৃদ্ধি, তাই না? তাহলে প্রাপ্য হিসাব বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পেলে টাকা কি হবে? কমে যাবে, নগদ টাকা বিয়োগ করে দিলাম। মজুদ পণ্যের মূল্য হ্রাস, মজুদ পণ্য চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদ কমে গেলে কি হবে? নগদ টাকা বৃদ্ধি পাবে, তাহলে যোগ হয়ে গেল। প্রদেয় হিসাব বৃদ্ধি, প্রদেয় হিসাব কি হিসাব? দায় হিসাব, দায় বৃদ্ধি পেলে নগদ টাকা কি হয়? বৃদ্ধি পায়, যে টাকা বৃদ্ধি পেলো। ঠিক আছে, এবার জাস্ট এগুলো যোগ বিয়োগ করে দেবে। কিভাবে করবে দেখো, এই চারটার আগে যোগ চিহ্ন আছে, এই চারটা যোগ, আর একটার আগে আছে বিয়োগ, তাহলে এটা কি হবে? বিয়োগ। বিয়োগ করে ফলাফল কত পেলাম? 1,57,000 টাকা। এখন এই টাকাটাকে কি করতে হবে? মোট মুনাফার সাথে যোগ করতে হবে, মোট মুনাফার সাথে যোগ করতে হবে। তাহলে আমরা পেয়ে যাবো আমাদের পরিচালন কার্যাবলী হতে নিট নগদ প্রবাহ। কত টাকা আসলো? 7,88,000 টাকা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি একটু বুঝতে সমস্যা হয়, তোমরা আমাদের এই ভিডিওর লিঙ্কে দেখবে, প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে তোমরা বেসিক ক্লাসগুলো করে আসতে পারো। বেসিক ক্লাসগুলো করলে বুঝতে আরেকটু সুবিধা হবে। আচ্ছা, আমরা চলে যাব পরের প্রশ্নে। দেখো গ নাম্বার প্রশ্নে কি আছে? গ নম্বর প্রশ্ন বলছে অর্থ সংস্থান কার্যক্রম থেকে নিট নগদ প্রবাহ। আচ্ছা, তাহলে প্রথমে আমাদেরকে বুঝতে হবে অর্থ সংস্থানে কোন কোন বিষয়গুলো লিখতে হয়। কোন কোন বিষয় লিখতে হয়? 3টা বিষয় লিখতে হয়। প্রথমে হলো শেয়ার, যদি আমাদের শেয়ার মূলধন বৃদ্ধি পায় বা হ্রাস পায় সেটা লিখতে হয়। বন্ড বা ঋণপত্রটা লিখতে হয়, এবং নগদ লভ্যাংশ প্রদানটা লিখতে হয়। কিভাবে লিখতে হয়? শেয়ার মূলধন আন্তঃদায়, বন্ড বা ঋণ এটা কি দীর্ঘমেয়াদী দায়, তাই না? তাহলে দায় যদি বৃদ্ধি পায় কি হয়? দায়ের সমধর্মী হয়। তাহলে দায় যদি বৃদ্ধি পায় তাহলে যোগ করতে হবে, দায় যদি হ্রাস পায় তাহলে কি করতে হবে? বিয়োগ করতে হবে। অর্থাৎ শেয়ার মূলধন বৃদ্ধি পেলে আমরা যোগ করব, শেয়ার মূলধন হ্রাস পেলে আমরা বিয়োগ করে দিব। একই রকম ভাবে বন্ড বা ঋণপত্র যদি বৃদ্ধি পায় আমরা যোগ করে দিব, হ্রাস পেলে আমরা কি করব? বিয়োগ করে দিব। বাকি থাকলো লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান মানে কি? আমরা নগদ টাকা প্রদান করতেছি, নগদ লভ্যাংশ প্রদান, প্রদান করা মানে কি? আমার টাকা কমে যাবে, তাহলে নগদ লভ্যাংশ প্রদান করলে কি হবে? টাকা কমে যাবে। তো চলো আমরা প্রশ্নে যাই, দেখি এই তিনটার কি কি আছে। দেখো প্রশ্নে চলে যাই আমরা। এই যে প্রথমে লেখা আছে বন্ড ইস্যু। ইস্যু মানে কি? বিক্রি করা। ইস্যু মানে কি? বিক্রয় করা। তাহলে বন্ড মানে ঋণপত্র, তাহলে ঋণপত্র বা বন্ড যদি আমরা ইস্যু করি তাহলে কি হয়? নগদ টাকা বাড়ে, নগদ টাকা আসবে আমাদের কাছে। ঋণ বিক্রি করলে, ঋণপত্র বা বন্ড ইস্যু করলে, তাহলে এটা যোগ করতে হবে। ঠিক আছে, এরপরে কি আছে দেখো, বন্ড পরিশোধ। তাহলে বন্ড বা ঋণ যদি আমরা পরিশোধ করে দিই কি হয়? নগদ টাকা আমাদের কাছ থেকে চলে যায়, তার মানে এটা কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। ঠিক আছে, বন্ডকে শেয়ারে রূপান্তর, এটা তো আসবেই না। নগদ কার্যক্রম, অবচয়, ক্ষতি এটা আমরা লিখে ফেলছি, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য প্রদেয় লিখে ফেলছি। শেয়ার ইস্যু, শেয়ার ইস্যু মানে কি? বিক্রি করা। তাহলে শেয়ার যদি বিক্রি করি তাহলে শেয়ার মূলধন কি হবে? বাড়বে। তাহলে শেয়ার মূলধন বাড়লে নগদ টাকাও কি হয়? বাড়ে। তাহলে এটাও কি করতে হবে? যোগ করতে হবে। সর্বশেষ দেখো কি আছে, লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান করা মানে কি? নগদ টাকা কমে যাওয়া, প্রদান করলে নগদ টাকা চলে যাবে, তাহলে এটা কি করা লাগবে? বিয়োগ করা লাগবে। বুঝতে পারছো কথা? তো এই চারটা জাস্ট লিখে দিলেই হবে আমাদের। দেখো আমরা কিভাবে লিখবো। লিখবা অর্থায়ন কার্যক্রম হতে নগদ প্রবাহ। এই যে বন্ড ইস্যু, বন্ড ইস্যু করলে কি হয়? নগদ টাকা বৃদ্ধি পায়, তাহলে যোগ করে দিলাম। বন্ড পরিশোধ, পরিশোধ করলে কি হয়? নগদ টাকা কমে যায়, তাহলে আমরা বিয়োগ করে দিলাম। এরপর আছে শেয়ার ইস্যু। ইস্যু মানে কি? বিক্রি করা, তাহলে শেয়ার বিক্রি করলে নগদ টাকা বাড়ে, এই জন্য যোগ করে দিলাম।
লভ্যাংশ প্রদান বা নগদ লভ্যাংশ প্রদান। লভ্যাংশ প্রদান করলে কি হয়, নগদ টাকা কমে যায়, এই জন্য আমরা বিয়োগ করে দিলাম। এবার ক্যালকুলেশন করবে, এই দুইটা যোগ করবে, যেটা বিয়োগ আছে যেটা বিয়োগ করে দেবে, তাহলে উত্তর কত চলে আসবে, 1,30,000 টাকা। এটাই হলো গ নাম্বারের উত্তর। তো আশা করি সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কারো যদি সমস্যা হয় কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। এই অধ্যায়ের বেসিক ক্লাসগুলো করার জন্য তোমরা কিন্তু আমাদের এই প্লে লিস্টের শুরুর দিকেই বেসিক ক্লাসগুলো দেওয়া আছে, সেখান থেকে আগে বেসিক ক্লাসগুলো করতে পারো। এবং 2019 সালের বাকি সমস্ত বোর্ডের প্রশ্নগুলো কিন্তু এই প্লে লিস্টে দেওয়া আছে, সেখান থেকে দেখার জন্য আমন্ত্রণ রইল তোমাদের সকলকে। ধন্যবাদ।